বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সবাই সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। তোমাদের জন্য নির্মিত বাস্তুবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচিত আজকের অনলাইন ক্লাসটিতে সবাইকেই স্বাগতম। শুরু করছি রংপুর বিভাগের সাফল্যর বাতিঘর নামে পরিচিত এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত প্রাক মডেল কলেজ, উত্তর বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের আজকের আলোচ্য বিষয় বাস্তুবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের ইকোসিস্টেম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মিলন মিয়া, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, উত্তর বাংলা কলেজ, কাকিনা কালীগঞ্জ, লালমনিরহাট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার শুরুতে আমরা আজকের আলোচ্য সূচি দেখে নিচ্ছি। আলোচ্য সূচিতে আছে ইকোসিস্টেমের বৈশিষ্ট্যসমূহ, ইকোসিস্টেমের গঠন ও উপাদানসমূহ, খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল, এছাড়া ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ক্লাসটিতে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং বুঝতে চেষ্টা করবে। প্রথমে জানব ইকোসিস্টেম কি। ইকোসিস্টেম হচ্ছে গতিময় পদ্ধতি যা কোনো স্থানের জীব সম্প্রদায় ও জড় পরিবেশের সমন্বয়ে গঠিত মৌলিক কার্যকর একক, যেখানে জীব ও ভৌত পরিবেশের আন্তঃক্রিয়ার ফলে শক্তির একমুখী প্রবাহ ও পুষ্টিকর চক্রাকারের আবর্তন ঘটে। এবার জানব ইকোসিস্টেমের বৈশিষ্ট্য সম্পর্কে। ইকোসিস্টেমের কোনো সুনির্দিষ্ট সীমা থাকে না। ইকোসিস্টেমের প্রধান দুটি উপাদান হল জীব উপাদান এবং জড় উপাদান। এর মাধ্যমেই ইকোসিস্টেমের গঠন, পাঠন, কার্য ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। জীব ও জড় উপাদান সমূহের মধ্যে আন্তঃক্রিয়া এবং অন্তঃক্রিয়া সংঘটিত হয়। জীব উপাদান দুই রকমের হয়: সবুজ উদ্ভিদ বা উৎপাদক এবং অসবুজ উদ্ভিদ ও প্রাণী বা পরভোজী। এতে সুনির্দিষ্ট খাদ্য স্তর থাকে। এতে খনিজ পুষ্টি চক্রাকারে প্রবাহিত হয় এবং ইকোসিস্টেমে প্রজাতি বৈচিত্র্য থাকে। ইকোসিস্টেমের গঠন যত জটিল হয়, শক্তি তত কম লাগে। এর বৃদ্ধি ও বিকাশের প্রথম পর্যায়ে বেশি শক্তির প্রয়োজন হয়। ইকোসিস্টেমে পরিবেশের পরিবর্তনের জন্য প্রাকৃতিক নির্বাচনমূলক চাপের সৃষ্টি হয় এবং অধিকতর উপযোগী জীব অভিযোজিত হয়ে টিকে থাকে এবং অনুপযোগী প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। আমরা এবার ইকোসিস্টেমের গঠন উপাদান সম্পর্কে বিস্তারিত জানব। ইকোসিস্টেমের গঠন বলতে বোঝায় এর জীব সম্প্রদায়ের গঠন, পরিমাণ, বিস্তৃতি এবং অজৈব পদার্থের পরিমাণ, জলবায়ু প্রভৃতি। আর যে সকল উপাদান একটি ইকোসিস্টেমে বিরাজ করে তাকে ইকোসিস্টেমের গাঠনিক উপাদান বলে। ইকোসিস্টেমের প্রধান গাঠনিক উপাদান দুই প্রকারের হয়, একটি হলো জড় উপাদান, অন্যটি জীব উপাদান। প্রথমে আলোচনা করা যাক জড় উপাদান সম্পর্কে। জড় উপাদানের মধ্যে অন্যতম হলো অজৈব পদার্থ, জৈব পদার্থ, জলবায়ু। অজৈব পদার্থ বলতে পানি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি হলো অজৈব পদার্থ। এগুলো ইকোসিস্টেমের বস্তুচক্রে আবর্তিত হয়। কোনো সুনির্দিষ্ট সময়ে ইকোসিস্টেমে অবস্থিত সকল অজৈব পদার্থের পরিমাণকে বর্তমান অবস্থা বলা হয়। জৈব উপাদান শর্করা, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি হলো জৈব যৌগ, যা জীবদেহে বায়োমাস হিসেবে অথবা মৃত্তিকায় অবস্থান করে। এই সকল জৈব যৌগ ইকোসিস্টেমের জৈব ও অজৈব উপাদানের মধ্যে সমন্বয় সাধন করে। এরপর জলবায়ু সূর্যালোক, বাতাস, মাটি, পানি, তাপমাত্রা ইত্যাদি ভৌত উপাদান সমূহকে ইকোসিস্টেমকে নিয়ন্ত্রণ করে। এবার জীব উপাদান সম্পর্কে আমরা জানব। জীব উপাদানের মধ্যে আছে যে ইকোসিস্টেমের জীবিত বস্তুসমূহ, উদ্ভিদ, প্রাণী বা অণুজীব সমূহ, এগুলো জীব উপাদান। জীব উপাদান সমূহকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়: স্বভোজী বা উৎপাদক উপাদান, খাদক বা গ্রহণকারী উপাদান
এছাড়া বিয়োজক ও পরিবর্তনকারী উপাদানসমূহ। তো স্বভোজী বা উৎপাদক উপাদানের মধ্যে বলা আছে সবুজ উদ্ভিদ, ফটোসিনথেটিক ও কিমোসিনথেটিক ব্যাকটেরিয়া স্বভোজী উপাদান। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তি হিসাবে শর্করা ও অন্যান্য জৈব যৌগে আবদ্ধ করে বলে এদেরকে উৎপাদকও বলা হয়। একক সময়ে সালোকসংশ্লেষণের মাধ্যমে জৈব যৌগের উৎপাদন হারকে ইকোসিস্টেমের উৎপাদনশীলতা বলা হয়। খাদক বা গ্রহণকারী উপাদানসমূহ। প্রায় সকল প্রাণী, অসবুজ পরভোজী উদ্ভিদ, মৃতভোগ প্রাণী ইত্যাদি ইকোসিস্টেমের খাদক উপাদান। এরা সবুজ উদ্ভিদ বা উৎপাদক দ্বারা সৃষ্ট খাদ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খেয়ে বেঁচে থাকে ও দৈহিক বৃদ্ধি ঘটায়। উৎপাদক থেকে জৈব যৌগ ও শক্তি এদের দেহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সঞ্চিত হয় বলে এদেরকে অধুনা সেকেন্ডারি উৎপাদকও বলা হয়। খাদ্যর প্রকার ও গ্রহণের ধরনের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়। তৃণভোজী এবং মাংসাশীরা। তৃণভোজীরা সবুজ উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে, অন্যদিকে মাংসাশীদেরকে প্রজাতি ভেদে ও খাদ্য গ্রহণ প্রক্রিয়া ভেদে কয়েকটি খাদ্য স্তরে বিভক্ত করা হয়। কিছু পরভোজী অসবুজ উদ্ভিদও সবুজ উদ্ভিদের তৈরি খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। কিছু প্রাণী মৃত জীবদেহ ভক্ষণ করে জীবন ধারণ করে, যেমন শকুন, কাক, কুকুর ইত্যাদি মৃত জীবদেহ খেয়ে বেঁচে থাকে। বিয়োজক ও পরিবর্তনকারী উপাদানসমূহ। মৃত জীবদেহ পচনকারী ছত্রাক, ব্যাকটেরিয়া ও অ্যাক্টিনোমাইসিটিস বিয়োজক উপাদান। এরা মৃতদেহ ও প্রোটোপ্লাজমের জটিল রাসায়নিক বস্তু এনজাইমের সহযোগিতায় ভেঙে সরল বস্তুতে পরিণত করে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি আহরণ করে। এই ভাঙ্গন প্রক্রিয়ার ফলে অজীব খনিজ পুষ্টি পদার্থ মৃত্তিকায় বা পরিবেশে ফিরে আসে এবং সবুজ উদ্ভিদ তা পুনরায় গ্রহণ করে। এভাবে বস্তুচক্র পূর্ণ হয়। তাই বিয়োজক উপাদান ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এবার ইকোসিস্টেমের পুষ্টি স্তর এবং পুষ্টি কাঠামো নিয়ে কথা বলবো। তার আগে জানবো খাদ্য শৃঙ্খল কি। স্বভোজী বা উৎপাদক থেকে বিভিন্ন জীবের মধ্য দিয়ে খাদ্য শক্তির একই দিকে প্রবাহকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলে। ফুড চেইনের প্রতিটি ধাপ বা স্তরকে বলা হয় পুষ্টি স্তর। একটি ইকোসিস্টেমে স্বভোজী উদ্ভিদ বা উৎপাদক ও খাদকসমূহকে বিভিন্ন খাদ্য গ্রুপে পর্যায়ক্রমে সাজালে প্রতিটি খাদ্য গ্রুপ বা স্তরকে পুষ্টি স্তর বলে। একটি ইকোসিস্টেমে উৎপাদক প্রথম স্তরের খাদ্য স্তরে, তৃণভোজী দ্বিতীয় খাদ্য স্তরে এবং মাংসাশী তৃতীয় খাদ্য স্তরে এবং সর্বশেষ মাংসাশী সর্বশেষ খাদ্য স্তরের অবস্থান করে। যেমন ফুড চেইন, ডায়াটম যদি বলি এটি উৎপাদক, জুপ্লাঙ্কটন হচ্ছে প্রথম খাদক, ছোট মাছ হবে দ্বিতীয় খাদক, মাঝারি মাছ হবে তৃতীয় খাদক এবং বড় মাছ হবে চতুর্থ খাদক। তো তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে পুষ্টি স্তরকে। পুষ্টি স্তর 1, এই স্তরে স্বভোজী উদ্ভিদ বা উৎপাদক অবস্থান করে। এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে জৈব যৌগে আবদ্ধ করে। উৎপাদিত খাদ্যর কিছু পরিমাণ এরা নিজেদের পুষ্টি ও প্রয়োজনীয় শক্তির জন্য ব্যয় করে। বাকি অংশ দেহে সঞ্চিত হয়, যেমন ঘাস, তৃণলতা ইত্যাদি। পুষ্টি স্তর 2, এই পুষ্টি স্তর 2-এ প্রধানত তৃণভোজী প্রাণীরা অবস্থান করে। এরা প্রথম খাদ্য স্তরের স্বভোজী উদ্ভিদ বা উৎপাদক থেকে খাদ্য শক্তি লাভ করে, যেমন ঘাসফড়িং তৃণভোজী প্রাণী। এরপর পুষ্টি স্তর 3, এই পুষ্টি স্তর 3-এ মাংসাশী প্রাণীরা অবস্থান করে। এরা দ্বিতীয় স্তরের তৃণভোজী প্রাণীদের অর্থাৎ ঘাসফড়িংকে খেয়ে পুষ্টি ও শক্তি লাভ করে, যেমন ব্যাঙ, টিকটিকি হল পুষ্টি স্তর 3-এর প্রাণী। এছাড়া পুষ্টি স্তর 4 রয়েছে। এই স্তরের প্রাণীরা তৃতীয় পুষ্টি স্তরের প্রাণীদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে পুষ্টি ও শক্তি লাভ করে, যেমন ব্যাঙ বা টিকটিকি সাধারণত সাপ খেয়ে ফেলে বা ঈগল খেয়ে তার পুষ্টি লাভ করে।
এবার জানবো ইকোসিস্টেমের শক্তি প্রবাহ সম্পর্কে। ইংরেজিতে বলা হয় এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। ইকোসিস্টেমের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। ইকোসিস্টেমের বিভিন্ন খাদ্যস্তরের জীবের মধ্য দিয়েও শক্তির একমুখী চলন বা স্থানান্তরকে শক্তি প্রবাহ বলে। সবুজ উদ্ভিদ বা উৎপাদকের ওপর পতিত সূর্যালোকের প্রায় ৯৯% শক্তির প্রতিফলন ও তাপ শক্তিতে রূপান্তর ঘটে। অতি সামান্য অংশ গড়ে ১% সৌরশক্তির সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় রাসায়নিক শক্তি হিসেবে যৌগে, প্রধানত শর্করা জাতীয় খাদ্যে আবদ্ধ হয়। এক অণু গ্লুকোজে প্রায় ৬৭৩ কিলোক্যালরি শক্তি আবদ্ধ থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন শর্করায় যে পরিমাণ শক্তি আবদ্ধ হয় তাকে স্থূল প্রাথমিক উৎপাদন বলা হয়। উৎপাদক শ্বসনে কিছু শর্করা জারিত করে এবং উৎপাদিত শক্তি শারীরবৃত্তীয় কাজে ব্যয় হয়। ইকোসিস্টেমের বিভিন্ন পরভোজী জীবের দেহে উৎপাদিত সঞ্চিত শক্তি পর্যায়ক্রমে স্থানান্তরিত বা প্রবাহিত হয়। এক্ষেত্রে উৎপাদক থেকে খাদ্য শক্তি প্রথমে তৃণভোজী প্রাণীতে যায়, এরপর তৃণভোজী প্রাণী হতে পর্যায়ক্রমে মাংসাশী প্রাণী হতে বিয়োজকে স্থানান্তরিত হয়। একটি পুষ্টি স্তরের জীব থেকে খাদ্যশক্তি অন্য পুষ্টি স্তরের জীবে স্থানান্তরের সময় প্রচুর পরিমাণে শক্তি পরিবেশে মুক্ত হয় বা হারিয়ে যায়। বিজ্ঞানী লিন্ডম্যান এর মতে একটি খাদ্যবস্তু থেকে পরবর্তী খাদ্য স্তরে শক্তি স্থানান্তরের সময় প্রায় ৯০% শক্তি হারিয়ে যায় এবং মাত্র ১০% শক্তি পরবর্তী স্তরে গমন করে। অর্থাৎ একটি হরিণ যদি ১০০ কেজি ঘাস খায় তাহলে এর দেহে মাংস উৎপাদিত হবে মাত্র ১০ কেজি। আর ১০ কেজি ওজনের একটি হরিণ শিকার করে একটি বাঘের মাংস উৎপাদিত হবে মাত্র ১ কেজি। আর এভাবে উৎপাদক থেকে উৎপন্ন শক্তি ক্রমান্বয়ে কমতে থাকে এবং সর্বোচ্চ খাদক হয়ে বিয়োজকে গিয়ে পৌঁছায়। আমরা এবার আলোচনা করব ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কে। সিই ইলটন সর্বপ্রথম ইকোলজিক্যাল পিরামিডের ধারণা প্রদান করেন। বিভিন্ন ইকোসিস্টেমের, এমনকি একটি ইকোসিস্টেমের বিভিন্ন পুষ্টি স্তরের জীবের সংখ্যায় বায়োমাস ও শক্তির পরিমাণ বিভিন্ন হয়। ইকোসিস্টেমের পুষ্টি স্তরের জীবের সংখ্যা, বায়োমাস ও শক্তির সম্পর্ক পর্যায়ক্রমে রেখাচিত্র বা নকশায় প্রদর্শন করলে তা সাধারণত একটি পিরামিডের মতো দেখায়। এ কারণে একে ইকোলজিক্যাল পিরামিড বলে। এই পিরামিডের ভূমির দিকে সাধারণত সবুজ উদ্ভিদ বা উৎপাদক পুষ্টিস্তর থাকে এবং উৎপাদকের পরিমাণ সবচেয়ে বেশি থাকায় পিরামিডের নিচের দিকে বেশ প্রশস্ত হয় এবং উপরের দিকে পুষ্টিস্তর কম থাকায় ক্রমান্বয়ে সরু হতে থাকে। আমরা এবার জানবো ইকোলজিক্যাল পিরামিডের প্রকারভেদ সম্পর্কে। ইকোলজিক্যাল পিরামিড কয়েক প্রকার হয়ে থাকে, যেমন সংখ্যার পিরামিড, বায়োমাস পিরামিড, শক্তি পিরামিড ইত্যাদি। তো পিরামিডের আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি উৎপাদক তথা সবুজ উদ্ভিদ রয়েছে, তার উপরে খাদক বা হরিণের উদাহরণ দেওয়া হয়েছে এবং সবার উপরে বিয়োজক, যেখানে পিরামিডের উপরে পৃষ্ঠে বা শীর্ষে খুব অল্প সংখ্যক বিয়োজক অবস্থান করছে। পিরামিডের আরও প্রকারভেদ আছে, যেমন সংখ্যার পিরামিড, যে নকশার সাহায্যে ইকোসিস্টেমের পর্যায়ক্রমিক পুষ্টিস্তরের জীবের সংখ্যা ভিত্তিক সম্পর্ক দেখানো হয় তাকে সংখ্যার পিরামিড বলা হয়। এই চিত্রে ইকোসিস্টেমের উৎপাদকও বিভিন্ন স্তরের খাদকের সংখ্যা সম্পর্কে নির্দেশ করে। এ সকল পিরামিডের ভূমিতে থাকে উৎপাদকের সংখ্যা এবং উপরের দিকে ক্রমান্বয়ে পরবর্তী পুষ্টি স্তরের জীবের সংখ্যা দেখানো হয়। বায়োমাস পিরামিড। বায়োমাস হলো মূলত জীবের ভর। কোন ইকোসিস্টেমের খাদ্যগুলোর ভর নির্ণয় করে তা রৈখিক চিত্রে প্রদর্শন করলে ওই চিত্রকে বায়োমাসের পিরামিড বলে। সাধারণত এই পিরামিডের ভূমির দিকে উৎপাদকের ভর থেকে উপরের দিকে খাদ্যস্তরের জীবসমূহের ভর ক্রমশ কমতে থাকে। যেমন একটি বনাঞ্চলের বৃক্ষের বায়োমাস এর উপর খাদ্যর জন্য নির্ভরশীল পাখির বায়োমাস অপেক্ষা বেশি থাকে। আবার পাখিগুলোর বায়োমাস এদের উপর নির্ভরশীল পরজীবীর বায়োমাস অপেক্ষা বেশি হয়। তবে মাঝে মাঝে বায়োমাসের উল্টো চিত্র লক্ষ্য করা যায়। যখন উৎপাদকের আকার খাদকের আকারের চেয়ে অনেক ছোট হয়,
যেমন ফাইটোপ্লাঙ্কটন, গভীর জলাশয়ের ইকোসিস্টেমে এই ধরনের উল্টো বায়োমাস পিরামিড প্রদর্শিত হয়। এরপর শক্তির পিরামিড। একটি ইকোসিস্টেমে নির্দিষ্ট সময়কালে বিভিন্ন খাদ্যস্তরের জীব কর্তৃক ব্যবহৃত মোট শক্তির তুলনায় হিসাবে যে চিত্রের মাধ্যমে দেখানো হয় তাকে শক্তি পিরামিড বলে। এক্ষেত্রে পিরামিডের ভূমিতে বিদ্যমান উৎপাদকের গৃহীত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। পরবর্তী খাদ্য স্তরের বা পুষ্টি স্তরে খাদকের গৃহীত শক্তির পরিমাণ উৎপাদকের শক্তির তুলনায় কম হয়। এভাবে পর্যায়ক্রমে পরবর্তী পুষ্টি স্তর সমূহের শক্তির পরিমাণ ক্রমশ কমতে থাকে, কারণ এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের সময় শ্বসন ও অন্যান্য প্রক্রিয়ায় প্রায় 90% শক্তি তাপ শক্তি রূপে নির্গত হয় এবং প্রায় 10% শক্তি পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। শক্তির পিরামিডে প্রতিটি খাদ্যস্তরের বায়োমাস শক্তির পরিমাণ নির্দেশ করে। তাপগতিবিদ নীতি অনুসারে সমস্ত শক্তি পিরামিডে সোজা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই মধ্য দিয়ে শেষ হলো তোমাদের জন্য নির্মিত আজকের অনলাইন ক্লাসের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচিত ক্লাসটি ইকোসিস্টেম। এখন তোমাদের বাড়ির কাজগুলো দেখে নিচ্ছি। বাড়ির কাজে আছে ইকোসিস্টেমের গঠন উপাদানসমূহ সম্পর্কে লিখবে, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য লিখবে, এছাড়া ইকোলজিক্যাল পিরামিডের বর্ণনা লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করলে সেজন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আশা করছি ক্লাসটি করে তোমরা ইকোসিস্টেম সম্পর্কে বেশ কিছু ধারণা পেয়েছো। এই ধারণাগুলোকে তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে ভালোভাবে প্রিপারেশন নিলে আগামী পরীক্ষায় বা আসন্ন পরীক্ষায় ভালো করবে সেই প্রত্যাশা করছি। তারপরও ক্লাসটি করে যদি কোনো বিষয় বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমাকে যোগাযোগ করতে গেলে কল করবে 01723706032 এই নম্বরে। এছাড়া তোমরা মেইল করেও আজকে ক্লাসটি মূল্যায়ন করতে পারবে। আমার মেইল আইডি mailuuc@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আবারও নতুন কোনো টপিকস নিয়ে আলোচিত অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।